হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস আর তোমরা দেখছো লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, অর্থাৎ ক্লাস 10-এর সবচেয়ে যে প্রথমে চ্যাপ্টারটা সেটি আজকে আমি নিয়ে এসেছি। খুব সহজ পদ্ধতিতে তোমাদের আজ বোঝাবো, মনোযোগ সহকারে দেখবে। দেখো, সবচেয়ে প্রথমে পরিবেশের জন্য ভাবনা, এই যে প্রথম চ্যাপ্টারটা সেটি পরিবেশ কাকে বলে তোমরা জানো, আমাদের বাড়ির বা আমাদের প্রতিবেশী অর্থাৎ আমাদের সামনাসামনি যা কিছু নিয়ে গঠিত সেটি হচ্ছে পরিবেশ, তাই না? ডেফিনেশন জানো তোমরা, এটা সম্পর্কে আমি আসছি না। যেটি মনে রাখবে, পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারটা সবচেয়ে যে প্রথম, আমাদের পরিবেশে যে বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল মানে হচ্ছে আমাদের এই যে পৃথিবীর ওপরে কিছু হাজার কিলোমিটার উচ্চতা অবধি একটা যে চাদরের মতো যেটা পৃথিবীকে ঢেকে রেখেছে, ওটি হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে যে উপাদানগুলি, সেই উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি, বায়ুমণ্ডল কি কি দিয়ে তৈরি? সবচেয়ে প্রথমে তোমরা মনে রাখবে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, এটি হচ্ছে তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। আরও আছে, জলীয় বাষ্প আছে, হাইড্রোজেন আছে, অনেক কিছুই আছে, সেটা তোমাদের খুব বেশি একটা প্রয়োজন নেই। যেটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য সেটি মনে রাখতে হবে নাইট্রোজেন। দেখো, নাইট্রোজেন মনে রাখবে কত? 78%। ঠিক আছে। অক্সিজেন, অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 20.95%। যদি তোমাদের এটা মনে রাখতে অসুবিধা হয় তোমরা 21% লিখতে পারো, কোনো ভুল হবে না। ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড কত? 0.03%। ঠিক আছে। আর্গন কত? 0.93%। ঠিক আছে। এগুলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখে নাও তোমরা। এরপর দেখো, বায়ুমণ্ডলে যে বললাম পৃথিবীকে পৃথিবীকে বেষ্টন করে চাদরের মতো অনেক উচ্চতা অবধি, কি কিছু হাজার উচ্চতা অবধি যেটা রয়েছে সেটি হচ্ছে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলের এই যে উচ্চতা ভিত্তিতে নির্ভর করে আমাদের কিছুগুলো স্তর আছে। ঠিক আছে, স্তর আছে, কাজের ভিত্তিতে বলতে পারো, উচ্চতার ভিত্তিতেও আছে, কিছু স্তর আছে। সেই স্তরগুলোর নাম আমাদেরকে একটু মনে রাখতে হবে। দেখো, 6টি স্তর আছে: ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই ছটি স্তর তোমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে। দেখো, সবচেয়ে প্রথমে যেটা আছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার মানে কি? যেখানে আমরা আছি, অর্থাৎ আমরা যেখানে আছি এই যে অঞ্চলটি, এইটাই হচ্ছে ট্রপোস্ফিয়ার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় এটি 18 কিলোমিটার উচ্চতা অবধি বিস্তৃত। ঠিক আছে।
তাহলে কি বললাম, ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। মনে রাখবে আমাদের যে গোটা যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের মধ্যে প্রায় 75% বায়ু আমাদের এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই অবস্থিত। ঠিক আছে, এই মণ্ডলের আরেকটি নাম আছে ক্ষুব্ধ মণ্ডল। এই যে ট্রপোস্ফিয়ারে এর আরেকটি নাম আছে ক্ষুব্ধ মণ্ডল, এটি একটু মাথায় রাখবে। ক্ষুব্ধ মণ্ডল কেন বলা হচ্ছে, যেহেতু আমাদের এই যে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলের মধ্যে ঝড় বৃষ্টি সবকিছু হয়ে থাকে, ঝড় বৃষ্টি হয়ে থাকে, এই জন্য এই স্তরকে কি বলা হয়, মণ্ডল। বুঝতে পেরেছো? দেখে নাও ভালো করে। বুঝতে পেরেছো আশা করছি তোমরা। মনে রাখবে ট্রপোস্ফিয়ারে যত আমরা উপরে উঠবো তত কি হবে, উষ্ণতা কম হবে। ঠিক আছে, উষ্ণতা কম হবে। দেখো এইভাবে তোমরা যদি পড়ো তাহলে ট্রপোস্ফিয়ারের পুরো ডিটেলস পড়া হয়ে যাচ্ছে খুবই সহজ পদ্ধতিতে। বুঝতে পেরেছো? এরপর দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কি, আরেকটা জিনিস বলে দিই, এই যে ট্রপোস্ফিয়ার আছে, এই ট্রপোস্ফিয়ারের যে সর্বোচ্চ যে স্তর, অর্থাৎ যেখানে ট্রপোস্ফিয়ার শেষ হয়ে গেছে এবং স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, ওইখানটাতে একটা স্তর আছে যেটার নাম বলা হচ্ছে ট্রপোপোজ। ট্রপোপোজ এইভাবে তোমরা যদি মনে রাখো তাহলে পুরো ট্রপোস্ফিয়ার পুরোটা কভার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপর দেখো আমরা আসছি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার কি হচ্ছে, 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার অবধি স্ট্র্যাটোস্ফিয়ার কি অবস্থিত। এখানে জল খুবই কম, এখানে মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না। যেহেতু মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না, এই জন্য এটাকে বলা হচ্ছে, যেমন এটা ছিল ক্ষুব্ধ মণ্ডল, এটাকে বলা হচ্ছে শান্ত মণ্ডল। শান্ত মণ্ডল। বুঝতে পেরেছো? অনেক সময় প্রশ্নে আসে যে জেট বিমান চলে কোথায়, তাহলে দেখো তোমরা যদি একটু কমন সেন্সে ভাবো, দেখো যেখানে শান্ত মণ্ডল, যেখানে বায়ুর যে অঞ্চলটা শান্ত হবে, অর্থাৎ কোনো মেঘ ঝড় বৃষ্টি হবে না, সেখানেই চলবে, তাই না? এখানে শান্ত মণ্ডল কি হচ্ছে, জেট বিমান চলে। বুঝতে পেরেছো? আর যেরকম ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটাকে বলা হচ্ছে কি ট্রপোপোজ, ঠিক সেই রকম স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটাকে কি বলা হচ্ছে, স্ট্রোপোজ। স্ট্র্যাটোপোজ। বুঝতে পেরেছো? দেখে নাও, ঢুকে নাও। ঠিক আছে, আরেকটা যেটা মনে রাখবে তোমরা, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আবার যে আমাদের যে ওজোন স্তর আছে, এই ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত। ঠিক আছে, তো এই ওজোন স্তর কি করে জানো তো, সূর্যের থেকে যে অতিবেগুনি রশ্মি যেগুলো আছে, যেগুলো আসে, সেগুলো কি কি করে বাধা দেয়। ধরে নাও এটি হচ্ছে
ওজোন স্তর সূর্যের থেকে যেই অতিবেগুনি রশ্মি আসবে এখানে বাধা পেয়ে কি হবে, এটি আবার মহাশূন্যে বিলীন হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটি হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার স্তরের মধ্যেই অবস্থিত, যেটাকে বলা হচ্ছে ওজোনোস্ফিয়ার বলা হয়ে থাকে। ঠিক আছে? তো এরপর দেখো এর সঙ্গে কিছু আছে, একটু মনে করিয়ে দিই তোমাদেরকে। আমাদের বায়ুমণ্ডলে দিনে দিন দিন পরিবেশ দূষণ হওয়ার ফলে কি হচ্ছে, এই যে ওজোন স্তর আছে, ওজোন স্তর ফুটো হয়ে যাচ্ছে। তাহলে সাপোজ বুঝো এটা এটা হচ্ছে আমাদের কি ওজোন স্তর, যদি ফুটো হয়ে যায় তাহলে এটা এইরকম হয়ে যাবে, অর্থাৎ এইরকম হয়ে যাবে, তাই না? আমি তোমাদেরকে বোঝাবার জন্য এইভাবে করে দেখাচ্ছি, এইভাবে হয়ে যাবে। অর্থাৎ কি সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মিটা সেটা এই ফাঁক দিয়ে আমাদের পৃথিবী পৃষ্ঠের মধ্যে চলে আসবে, যার ফলে আমাদের ত্বকে কি হয়, ক্যান্সার ঘটে, আর বিভিন্ন রোগ হয়ে থাকে। ওজোন এটি তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা আমরা বলে থাকি আলট্রা ভায়োলেট রশ্মি, এটাকে কে শোষণ করে, কে আমাদের ওজোন গ্যাস। বুঝতে পেরেছ? দেখে নাও। ঠিক আছে, এরপর দেখো আছে কি আমাদের মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার মনে রাখবে, এটি হচ্ছে, এটা তো শেষ হয়ে যাচ্ছে 50-এ, তাহলে 50 থেকে 80 কিমি অবধি বিস্তৃত হচ্ছে কি মেসোস্ফিয়ার। বুঝতে পেরেছ? দেখে নাও। এটি এখান থেকে এরকম কিছু আসে না। এরপর দেখো থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ার হচ্ছে 80 থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? তো এই থার্মোস্ফিয়ারকে আবার আরেকটা নাম আছে, তোমরা জানো, এই যে আমরা যে রেডিওতে যেসব খবর শুনতে পাই সেটা কি হয়, রেডিওর যে সিগন্যাল একটি জায়গাতে মহাকাশের মানে বায়ুমণ্ডলের একটি জায়গাতে কি হয়, ধাক্কা খেয়ে আবার আমাদের পৃথিবীতে চলে আসে। এটা কিন্তু এই যে থার্মোস্ফিয়ার আছে, এই থার্মোস্ফিয়ারের মধ্যে হয়ে থাকে, যেটাকে বলা হচ্ছে আয়োনোস্ফিয়ার। কি বলা হচ্ছে? আয়োনোস্ফিয়ার। এটি তোমরা একটু মাথায় রাখবে। ঠিক আছে? দেখে নাও। এরপর দেখো আরেকটা মনে রাখবে, এখানে তোমার মেরু জ্যোতি এখানে দেখতে পাওয়া যায়। মেরু জ্যোতি কিন্তু এই স্তরে দেখতে পাওয়া যায়। এরপর দেখো কি আছে আমাদের এক্সোস্ফিয়ার। এটি কি 500 থেকে 750 কিলোমিটার উচ্চতা বিস্তৃত। এখানে কি হয়, এখানে নর্মালি আমাদের যে হিলিয়াম, হাইড্রোজেন, এই গ্যাসগুলি এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে? তো এখানে নর্মালি খুব বেশি একটা গ্যাস দেখতে পাওয়া যায় না, এখানে শুধুমাত্র হাইড্রোজেন। অর্থাৎ দেখো এটা খুবই তো হালকা, যার জন্য এটা এখানে দেখতে পাওয়া যায়। বুঝতে পেরেছো? দেখে নাও। এরপর দেখো ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার কি 750 থেকে আমাদের
16,000 কিমি পর্যন্ত বিস্তৃত। এখানে কি হয়, এখানে যে বায়ুমণ্ডলগুলো আছে, বায়ুর যে কণাগুলো আছে না, সেখানে ভেঙে ভেঙে একটি বলয় সৃষ্টি করে, একটি কি সৃষ্টি করে, বলয় সৃষ্টি করে। ঠিক আছে তো? যে বলয় সৃষ্টি করে সেই বলয়টার নাম কি হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। দেখো, এটি তোমরা যদি একটু ভালো করে মনে রাখতে পারো, তাহলে তোমার এই যে ছটি স্তর আছে, ছটি স্তরের প্রায় সবই কভার হয়ে যাচ্ছে, তোমাদের এক্সট্রা করে আর কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না। থার্মোস্ফিয়ারের মধ্যে মেরু যদি দেখতে পাওয়া যায়, প্রশ্নে এসে থাকে হাইড্রোজেন বা হিলিয়াম কোন স্তরে দেখতে পাওয়া যায়, কোন স্তরে, এক্সোস্ফিয়ারের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রশ্নে আসে যে ওজোনোস্ফিয়ার কোন স্তরের মধ্যে অবস্থিত, কি হবে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত। শান্ত মণ্ডল কাকে বলে, ক্ষুব্ধ মণ্ডল কাকে বলে। ঠিক আছে তো? এইসব প্রশ্নগুলা অনেক বেশি পরিমাণে তোমাদের এসে থাকে। তাছাড়া তো বললাম ওজন অর্থাৎ O3, তিনটি অক্সিজেন অণু নিয়ে তৈরি হচ্ছে একটি ওজন, এই ওজন কাজটাও বললাম। ঠিক আছে তো? একটু দেখো, মনোযোগ সহকারে দেখো, পুরো তোমাদের 6টি কভার হয়ে যাবে। ঠিক আছে? এরপর তোমরা যেটা মনে রাখবে, উচ্চতা যত বৃদ্ধি হয়, উচ্চতা যত বৃদ্ধি হয়, উচ্চতা বৃদ্ধির সাথে কিন্তু আমাদের তাপমাত্রা কম হয়। এই জন্য আমাদের যে দার্জিলিং বা হিমালয়, ওখানে অনেক ঠান্ডা, কেন, অনেক উঁচুতে অবস্থিত, তাই না? মনে রাখবে, প্রত্যেক কিলোমিটার অর্থাৎ 1 কিলোমিটার উচ্চতা যদি আমরা উঠি, তাহলে প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম হয়ে যায়। বুঝতে পেরেছ? এক কিমি উচ্চতা বৃদ্ধিতে আমাদের কি হয়ে যায়, 6.5 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে থাকে। যত 1 কিলোমিটার উঠলাম, কমে গেল, আর 1 কিলোমিটার, আরো এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকে। ঠিক আছে? চলো এরপর দেখো চাপ। চাপ, চাপ কাকে বলে, বায়ুমণ্ডলের যে চাপ, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হচ্ছে চাপ। দেখো, চাপের আমরা সূত্র ক্লাস 9-এ আমরা পড়েছিলাম, চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ বল প্রয়োগ হচ্ছে সেটি হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। বুঝতে পেরেছো? দেখো, এরপর মনে রাখবে যেটা সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রোজেন ঘটিত যেসব যৌগগুলো আছে, এইসব, এগুলো কি করছে, এগুলো কিন্তু বায়ুমণ্ডলে কি করছে, যে ওজোন স্তর যেটা বললাম না, সেটা ক্ষতি করছে, অর্থাৎ ওজোন স্তরটাকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে তো? নাইট্রোজেনের যে অক্সাইড গুলো আছে, অ্যাকচুয়ালি নাইট্রোজেনের যে অক্সাইড, একটা যে মাথায় রাখবে, কিন্তু শুধু যে নাইট্রোজেন, ও কিন্তু পরিবেশে অর্থাৎ ওজোন স্তরে কোনো ক্ষতি করে
না। ঠিক আছে, তো এইগুলাই ক্ষতি করছে। N2 বা অক্সিজেন O2, তাই না, N2 বা O2, এই যে নাইট্রোজেন আছে, এটা কিন্তু বায়ুমণ্ডলের কোনো ক্ষতি করে না। ঠিক আছে, তো মাথায় রাখবে, কিন্তু এটি গুলিয়ে যাবে না। পরীক্ষার সময় অনেক সময় এটা গুলিয়ে যায়, NO না N2 কি হবে, এটাই কিন্তু পরিবেশের ক্ষতি করছে। এগুলা কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করে না। ঠিক আছে, তো বুঝতে পেরেছো? দেখো, এরপর যেটা আছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস আমাদের কি বললাম, আমাদের যত আমাদের পরিবেশ দূষণ বাড়ছে, তত কি হচ্ছে, পরিবেশের মধ্যে যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রাটা দিন 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 বেড়েই চলেছে। তো এই যে পরিবেশের মধ্যে যে তাপমাত্রা বেড়ে চলেছে, যেসব গ্যাসগুলোর জন্য এগুলো হয়ে থাকে তাদেরকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাদেরকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। মনে রাখবে, সবচেয়ে যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, আরো অনেকেই আছে, এগুলো গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ছে। মেন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন আছে, অর্থাৎ কি যারা পরিবেশের মধ্যে কি করছে, পরিবেশের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। একটাই মনে রাখো, এই যে কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু আমাদের সরাসরি কোনো ক্ষতি করে না। কার্বন ডাই অক্সাইডের সবচেয়ে যে সবচেয়ে যে বদ অভ্যাস যেটা বলতে পারো, সেটা কি হচ্ছে, পরিবেশ থেকে অর্থাৎ সূর্যের থেকে যে তাপটা আসে সেই তাপটা আসতে দেয়, কিন্তু যখন তাপটা যখন আগুনে বিলীন হয়ে যায় তখন তাকে বিলীন হতে দেয় না। কে দেয় না? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডের জন্য আমাদের তাপমাত্রা দিন 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 বেড়েই চলেছে। আরো এগুলোর জন্য বাড়ছে, মিথেনের জন্য বাড়ছে, সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো এই জন্য তো বলছে, আমাদের কেন বলেছে যত বেশি পরিমাণে গাছ লাগাবো তত আমাদের পরিবেশটা কি হবে, আমাদেরই সুবিধা হবে। কারণ তোমরা জানো, লাইফ সায়েন্সে তোমরা হয়তো পড়েছো যে কার্বন ডাই অক্সাইড কি করে, গাছ খাবার তৈরির সময় কার্বন ডাই অক্সাইডটা নিয়ে নেই, তাই না? তাহলে আমাদের অনেক সুবিধা করে কে করে, গাছ। এই জন্য গাছ যত বেশি পরিমাণে আমরা লাগাবো আমাদের পরিবেশের তাপমাত্রা তত কি হবে, কম হবে। বুঝতে পেরেছো? দেখো, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং কি, এই যে পরিবেশের তাপমাত্রা যে বেড়েই চলেছে, এই তাপমাত্রা বৃদ্ধিটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। বুঝতে পেরেছো? দেখো, এরপর আছে জীবাশ্ম। কি আছে? জীবাশ্ম। জীবাশ্ম মানে কি, কোন জীবদেহ থেকে যেসব জ্বালানি আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে জীবাশ্ম। অর্থাৎ কি, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন, কাঠ, এগুলো সব হচ্ছে জীবাশ্ম। এগুলা কি হয়, এগুলা কিন্তু পরিবেশের আমাদের অনেক ক্ষতি করে, পরিবেশের অনেক বেশি পরিমাণে আমাদের দূষণ ঘটায়। তার জন্য আমাদের উচিত কি, এমন কিছু আমাদের এর পরিবর্তে ব্যবহার করতে হবে শক্তির জন্য, যেটাতে কি করবে, আমাদের পরিবেশের দূষণের মাত্রা কম হয়। তোমরা জানো, এই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে আমরা শক্তির জন্য ব্যবহার করে থাকি, অনেক কিছু ব্যবহার করে থাকি। যেমন তোমার বলে দিচ্ছি, সৌরশক্তি। সৌরশক্তি থেকে আমরা অনেক পরিমাণে শক্তি পেয়ে থাকি, তাই না? আবার সেটা কি পরিবেশে কোনো ক্ষতি করে না। সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, জলবিদ্যুৎ শক্তি, তাই তো? এই সব শক্তিগুলাকে কি, আমাদের যত দিন যাবে তত আমাদের এই সব শক্তিগুলোর উপর বেশি করে নজর দিতে হবে। কারণ কি, কারণ জীবাশ্ম যেসব জ্বালানিগুলো আছে সেগুলো তো এক সময় তো শেষ হয়ে যাবে, তাই না? এক সময় শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কি ধরতে হবে, বিকল্প হিসেবে ধরতে হবে সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, তারপর জলবিদ্যুৎ, এগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। সৌরশক্তি জানো কি, সূর্যের আলো যদি শেষ হয়ে যায় তাহলে তো পৃথিবীর কোনো না, অর্থাৎ যতদিন সূর্য থাকবে ততদিন পৃথিবী থাকবে। তাহলে যতদিন সূর্য
বাঁচবে আমরা ততদিন সূর্যের কাছ থেকে সৌরশক্তি পেয়ে থাকবো। অর্থাৎ এক কথায় বলতে গেলে অফুরন্ত শক্তির মধ্যে এটা আসছে, যেটা কোনোদিন ফুরোবে না। আর যদি ফুরিয়ে যায় তাহলে বুঝে নেবে যে আমাদের পৃথিবীও ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ পৃথিবীও নেই, তাই না? দেখো এরপর আমাদের বাড়িতে অনেক সময় যেসব লতা পাতা পচানো, বাড়ির যেসব তরকারি খোসা, বিভিন্ন যেসব জৈব উপাদানগুলো আছে সেগুলো একটি জায়গাতে রেখে নিয়ে সেখানে একটা গ্যাস তৈরি করা হয়, যেটা হচ্ছে জৈব গ্যাস। ঠিক আছে, এটাকে অনেক সময় গোবর গ্যাসও বলা হয়। মনে রাখবে এই গোবর গ্যাসের মেইন প্রধান উপাদান সেটা হচ্ছে মিথেন। সেটা কি হচ্ছে? মিথেন। এই গোবর গ্যাসের সাহায্যে কি হয়, আমাদের যে গৃহস্থলীর বিভিন্ন বিদ্যুৎ আমরা পেয়ে থাকি, বিদ্যুৎ দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি আমাদের গৃহস্থলীর। বুঝতে পেরেছো? তাহলে যেটা মনে রাখবে, গোবর গ্যাসের প্রধান কি হচ্ছে? মিথেন, CH4। গোবর গ্যাসের প্রধান কি হচ্ছে? গোবর গ্যাসের প্রধান হচ্ছে CH4, অর্থাৎ মিথেন। বুঝতে পেরেছো? আরেকটা যেটা মনে রাখবে, কয়লার খনি থেকে যায়, যেটা অনেক সময় আমাদের অনেক ক্ষতি করে থাকে। ঠিক আছে, তো কয়লার খনি থেকে মিথেন গ্যাস পাওয়া যায়। দেখো আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি, ঠিক আছে? তো আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি, এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবে। বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান কি? বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান অর্থাৎ কি, যে সবগুলো কি হচ্ছে বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে যেসব গ্যাসগুলো পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ যখন আমি সবচেয়ে প্রথমে লিখেছিলাম কি, নাইট্রোজেন এবং অক্সিজেন, এই দুটি সবচেয়ে বেশি মাত্রায় থাকে। তাহলে এইটি হচ্ছে কি, বায়ুর প্রধান উপাদান। ঠিক আছে, তারপর বলেছে একটি বায়োগ্যাসের প্রধান উপাদান, বললাম একটু আগে, মিথেন। জীবাশ্ম জ্বালানির উদাহরণ, জীবাশ্ম জ্বালানি বললাম কি হবে, কয়লা হবে, পেট্রোল হবে, এগুলি হবে। আর যেটা জীবাশ্ম জ্বালানি নয়, কি বললাম, সৌর শক্তি, তাই না? কিছু তোমাদের আমি কিছু প্রশ্ন কালেক্ট করেছি যেটা মাধ্যমিকে সবচেয়ে বেশি পরিমাণে আসে, সেগুলো আমি কালেক্ট করেছি। যেরকম বায়ুর কোন স্তরে জেট বিমান চলে, বললাম একটু আগে, কোন স্তরে? ট্রপোস্ফিয়ারের পরে স্ট্রেটোস্ফিয়ার, কারণ ওই স্তরে কিচ্ছু কি ঝড় বৃষ্টি হয় না। অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ড্যাশ ক্যান্সার হয়, অর্থাৎ আমাদের শরীরে চামড়াতে, ত্বকে যদি সূর্যের রশ্মি পড়ে তখন ত্বকে ক্যান্সার হয়। ঠিক আছে, বা চামড়ার ক্যান্সার হয়। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা কত কমে? বললাম প্রত্যেক কিলোমিটার উচ্চতার জন্য কি হয়, 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে। প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? বললাম প্রধান গ্রিনহাউস গ্যাস কি বললাম, কার্বন ডাই অক্সাইড। আরেকটা যেটা বলা হয়নি, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ড্যাশ পদ্ধতি, এটা মনে রাখবে, বিকিরণ পদ্ধতিতে। সূর্য থেকে যে তাপটা আমাদের যে
বায়ুমণ্ডলে এই সরি আমাদের যে ভূপৃষ্ঠে আসে এই পদ্ধতিটির কি নাম? বিকিরণ পদ্ধতি। বুঝতে পেরেছো? মনোযোগ সহকারে আমার ক্লাসটা যদি তোমরা একটু দেখো তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে বিন্দু মাত্র কোনো প্রবলেম হবে না। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, তারাও দেখবে। কেমন লাগলো জানাবে, আমাকে মেসেজ করবে। আর যদি কিছু প্রশ্ন বা কোনো কিছু থাকে আমি আমার ফোন নাম্বার এখানে দিয়ে দেব, তোমরা আমাকে ফোন করতে পারো, কমেন্ট করবে। পরবর্তী আমি তোমাদের ভৌতবিজ্ঞানের পরের চ্যাপ্টার নিয়ে আসব। ঠিক আছে, ভালো থেকো, ধন্যবাদ।